অবেলায় তুমি এলে গল্পটির পরবর্তী অংশটি পড়ে শোনাচ্ছি। আচ্ছা পার্থিব, এমন কোনো জায়গা আছে যা তোমার যাওয়ার খুব ইচ্ছে? কবির আঙ্কেল, আমি গ্রামে যেতে চাই। মায়ের মুখে গ্রামের অনেক গল্প শুনেছি। আমার খুব যেতে ইচ্ছে হয়, কিন্তু আমাদের তো গ্রামে কেউ নেই, আর মায়েরও সময় হয়ে ওঠে না। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হলে 10-12টা দেশের নাম করে বলতো, আমি এই দেশগুলোতে যাব, কিন্তু তুমি গ্রাম ঘুরতে চাও। ভালো লাগলো শুনে। আমি প্রমিস করছি, তোমায় আমি একদিনের জন্য হলেও গ্রামে ঘুরতে নিয়ে যাব। সত্যি বলছো তো আঙ্কেল? একদম সত্যি। আমি যখন বড় হব আঙ্কেল, তখন মায়ের যে জায়গাগুলোতে যাওয়ার ইচ্ছে আছে, আমি সেই সব জায়গাগুলো মাকে ঘুরিয়ে নিয়ে আসব। মাকে কখনো একা ফিল করতে দেব না। আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে? তুমি যাবে আমাদের সাথে? আচ্ছা, নিয়ে যাব তোমাকে। আমি তোমাকে কিছু দেখাতে চাই। দেখাও। এই দেখো, আমি ছবিগুলো এঁকেছি। বাহ, দারুণ তো। আচ্ছা, তোমার আর কিছু উইশ আছে? আমার একটা রিমোট কন্ট্রোল প্লেন টয় নেওয়ার খুব ইচ্ছে। আমার সব বন্ধুদের আছে। চলো, আজই তোমার সেই উইশ পূরণ করছি। তুমি কিনে দেবে? না থাক, মা বকবে। মা জানতে পারবে না, তুমি ওটা লুকিয়ে রাখবে। টয় কেনার পর দুজনে মিলে আরও কিছুক্ষণ সময় কাটালো। কবিরের খেয়াল হলো সে পৃথাকে পাওয়ার জন্য পার্থিবের সাথে বন্ধুত্ব করেনি। সে পার্থিবের মধ্যে নিজের শৈশবকে দেখতে পাচ্ছে। পার্থিব যেমন ওর বাবাকে হারিয়েছে, সেও তো ছোটবেলায় মাকে হারিয়েছে। এটা ঠিক যে মালিনী দেবী সৎ মা হলেও তাকে এত আপন করে নিয়েছেন ভালোবেসে। কবিরও তো পার্থিবকে খুব ভালোবাসে। কবিরও তো পারবে ওর বাবা হয়ে উঠতে। কি হলো আঙ্কেল, কি ভাবছো? তুমি অফিসে যাবে না? অফিসে এখন তোমার মা আছে, সব কাজ সামলে নেবে, আর আমার ভাইও আছে। আমি এখনো তোমার সাথে আড্ডা দিই। তুমি যে রোজ আমার সাথে দেখা করতে আসো, আমার ভালো লাগে। আমি আসবো রোজ। পরের দিন অফিসে পৃথা রেগে ঢুকলো। কিছুক্ষণ পর কবিরের কেবিনে গিয়ে বলল, স্যার, আপনার সাথে আমার একটু দরকার আছে। কেবিনে উপস্থিত ছিল রণবীর। চুপচাপ সে বেরিয়ে গেল, কিন্তু মনে একটা ভয় কাজ করছিল। পৃথা কোনোভাবে কিছু জানতে পারেনি তো? দাদার সাথেও এই ব্যাপারে কথা বলার কোনো সুযোগ হচ্ছে না। হ্যাঁ পৃথা, বলুন। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনি প্লিজ আমার ছেলেকে কোনো কিছু গিফট দেবেন না। আমি কোনো গিফট দিইনি। ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছে, তাই সেই জন্য ভালোবেসে কিনে দিয়েছি। ভালোবেসে পাশে থাকলেই হবে, তার জন্য কোনো গিফটের দরকার নেই। এই নিন টাকাটা, আর ভবিষ্যতে এমন আর করবেন না। আমি আমার উপার্জন থেকে আমার ছেলেকে কিনে দিতে পারি। পৃথা টাকাটা দিয়ে নিজের কেবিনে চলে গেল। রণবীর কবিরের কাছে এসে পুরোটা শুনল। তারপর বলল, তুই কদিন একটু চুপচাপ থাক। এই ব্যাপারগুলো ভুলে যা, মনে রাখিস না। কবির সাথে সাথে বলল, ভাই বিশ্বাস কর,
আমি পৃথাকে পাওয়ার জন্য পার্থিবকে ইউজ করছি না। আমি ওই বাচ্চা ছেলেটাকে ভীষণ ভালোবাসি। রণবীর বলল, আমি তোকে ভালো করে চিনি দাদা, তুই এই ধরনের কাজ করার মানুষ না। তুই চুপ করে থাক এই কদিন। সকাল থেকেই কবিরের শরীরটা ভালো নেই। কাল পৃথাকে যতটা পেরেছে এড়িয়ে গেছে। পার্থিবের সাথেও দেখা করতে যায়নি। মনটাও ভালো নেই তার। একটু পরেই মালিনী দেবী ডাক্তারকে নিয়ে কবিরের রুমে গেলেন। কবিরকে চেক আপ করার পর ডাক্তারবাবু বললেন, এত স্ট্রেস নিচ্ছেন কেন? প্রেশার তো অনেকটা হাই হয়ে গেছে। মালিনী দেবী সব শুনে রণবীরকে ডেকে পাঠালেন। রণবীর কবিরের রুমে আসতেই তিনি বললেন, এই কদিন কবির এখন অফিস যাবে না, বাড়িতে রেস্ট নেবে, তুই কাজ সব দেখাশোনা করবি। পৃথার মনে হলো এইভাবে কড়া ভাষায় কথাটা না বললেও হতো। কবির স্যার এমনিতেই বেশ বুদ্ধিমান মানুষ, ওনাকে যদি ধীরে সুস্থে ব্যাপারটা বোঝানো যেত তাহলে উনি বুঝে যেতেন। এতদিন তো পৃথা একা হাতে ছেলেকে বড় করেছে, ছেলের সব আবদার মিটিয়েছে। কেউ এগিয়ে আসেনি, কেউ পার্থিবের মাথায় হাত বুলিয়ে দেয়নি। পৃথা দুনিয়ার সাথে লড়াই করেছে একা, কাউকে সাথে পায়নি। ও জানে বাকি পথটা ওকে একা চলতে হবে, তাই ওর ভয় হয়। রণবীর স্যার একা এলেন অফিস। কবির স্যার তো আরও আগে চলে আসেন। কাজ করতে করতে বারবার কবির স্যারের কেবিনের দিকে তাকাচ্ছিল পৃথা। রণবীর সেটা খেয়াল করল। দুপুরের দিকে মেঘ ঘনিয়ে এলো। পৃথা রণবীরের কেবিনে গিয়ে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন পৃথা। এই ফাইলগুলো একটু দেখে নেবেন? আচ্ছা ঠিক আছে, বসুন আপনি। কেমন লাগছে এখানে কাজ করতে? 3 মাস হলো এখানে জয়েন করেছি, বেশ ভালোই লাগছে। একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে? হ্যাঁ বলুন। কবির স্যার আজ এলেন না কেন অফিস? দাদার শরীরটা খুব খারাপ, বোধহয় কোনো কিছু নিয়ে চিন্তা করছে সারা রাত। প্রেশার ভীষণ হাই হয়ে গেছে। ও, আমি জানতাম না, তাই জিজ্ঞাসা করলাম। রণবীর খেয়াল করল পৃথার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। একটু ফাঁকা হতেই কবিরকে ফোন করতে গিয়ে দেখল তার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই। অফিসের ফোন থেকে কোনো দরকার ছাড়া কবিরকে ফোন করাটা ঠিক বলে মনে হলো না। জানালার দিকে গুমুট কালো মেঘ, মেঘের দিকে চেয়ে তাকালো পৃথা। কবিরের ফোনে একটা অজানা নাম্বার থেকে ফোন এলো। ফোনটা কবির রিসিভ করতেই, হ্যালো আঙ্কেল, আমি পার্থিব। হ্যাঁ বলো, কি হয়েছে? আঙ্কেল, মায়ের ফোনটা সুইচ অফ বলছে। আমার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কিন্তু বাইরে ভীষণ মেঘ করছে, আমার ভয় লাগছে। তুমি কোথায় আছো? আমি স্কুলে আছি, সবাই বাড়ি চলে গেছে। ওখানেই থাকো, আমি এক্ষুনি যাচ্ছি। হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল কবির। তার মাথায় এখন একটাই চিন্তা, সেটা শুধু পার্থিবকে নিয়ে। স্কুলে গিয়ে নিজের পরিচয় দিয়ে পার্থিবকে নিয়ে বাড়ি গেল। পার্থিবের কাছে বাড়ির একটা চাবি থাকে। পার্থিব মেঘ এলে ভীষণ ভয় পায়, তাই ধীরে ধীরে বলল,
মা না আসা অবধি তুমি এখানে থাকবে আঙ্কেল? আমার খুব ভয় হচ্ছে। কবির জড়িয়ে ধরে বলল, ভয় কিসের? আমি তো আছি। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। পৃথা অফিসের কাজ সেরে বাড়ি ফিরল সন্ধ্যের দিকে। বিকেলের ঝড় বৃষ্টি দেখে বহুবার পার্থিবের কথা মনে হয়েছিল। ফোনটাও সুইচ অফ হয়ে গিয়েছিল, তাই অফিস থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব ঘরে ফিরেছে সে। এসেই কবিরকে দেখে অবাক হয়ে গেল। এরপর পার্থিব সমস্ত ঘটনাটি বলল। পৃথার নিজের কাছে নিজেই লজ্জায় পড়ে গেল। এই মানুষটার সাথেই কাল সে খারাপ ব্যবহার করেছে। কবির পার্থিবের দিকে তাকিয়ে বলল, এবার আমি আসি, আর কোনো ভয় নেই। পৃথা বলল, একটু বসুন প্লিজ, আমি কফি করে নিয়ে আসছি, একটু বসুন প্লিজ। কফিটা দেওয়ার পর পৃথা বলল, ব্ল্যাক কফি দিলাম। প্রেশার হাই হলো কি করে? কবির অন্যদিকে তাকিয়ে বলল, প্রেশার আমাকে বলে হাই হয়নি, তাই আমি জানি না। পৃথা এবার কবিরের দিকে তাকিয়ে বলল, স্ট্রেস তো আপনি নিচ্ছেন। কিসের এত স্ট্রেস বলুন তো আপনার? কবির অন্যদিকেই তাকিয়ে বলল, আপনি বুঝবেন না। পৃথা একটু নরম সুরে বলল, কালকের ব্যবহারের জন্য সরি। আমার এতটা রেগে কথা বলা উচিত হয়নি। কি করব বলুন তো? আমাদের কেউ নেই, আমরা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে আছি, তাই ভয় লাগে। প্লিজ ক্ষমা করে দিন, আমি আমার ব্যবহারের জন্য অনুতপ্ত। কবির এবার পৃথার দিকে তাকালো, তারপর নরম সুরে বলল, একটা শর্তে ক্ষমা করতে পারি। পৃথা অবাক হয়ে বলল, কি শর্ত? কবির পার্থিবকে কোলে বসিয়ে বলল, আমার আর পার্থিবের বন্ধুত্বের মাঝে আপনি ঢুকবেন না। তিনজনেই হো হো করে হেসে উঠল। কবির চলে যেতেই পার্থিব বলল, জানো মা, কবির আঙ্কেল খুব ভালো। আমি আঙ্কেলকে আমার সব আঁকা ছবিগুলো দেখিয়েছি। কেটে গেল আরও কয়েকটা মাস। আজ কবির একটু দেরি করে অফিসে ঢুকল। ফোনটা চেক করতে করতে হাসির শব্দ শুনে ফোন থেকে তার দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। সামনেই মালিনী দেবী, রণবীর আর পৃথা নিজেদের মধ্যে হাসাহাসি করছে। কবিরের মনে হলো, কি সুন্দর একটা মুহূর্ত। তার সামনে তার প্রিয় মানুষগুলো, শুধু পার্থিব নেই এখানে, ও থাকলেই ফ্যামিলি কমপ্লিট। হঠাৎ মনটা কেমন করে উঠল কবিরের। এই সব কিছু সত্যি হবে তো তার জীবনে? তার জীবনে যে ভালো কিছু হয়নি কোনো দিন, নাকি এটা কোনো ঝড়ের পূর্বাভাস? সব ভেঙে যাবে না তো? মালিনী দেবীর কথায় সম্বিত ফিরল কবিরের। কি রে, তুই ওখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। পৃথা তাড়াতাড়ি ফাইলটা কবিরের কাছে নিয়ে গিয়ে বলল, দেখুন ম্যাডামের হাতের লেখাটা কত সুন্দর। কবির এই হাতের লেখা আগেও দেখেছে। সত্যিই মালিনী দেবীর হাতের লেখা ভীষণ সুন্দর। পাশ থেকে মালিনী দেবী বললেন, পৃথা, আমি তোমায় আমাকে কি বলে ডাকতে বলেছিলাম? পৃথা সাথে সাথে কানে ধরে বলল, সরি আন্টি, আর ম্যাডাম বলবো না। পৃথা আর রণবীর কাজের ব্যাপারে কথা বলতে লাগলো। মালিনী দেবী কবিরের কাছে এসে বললেন, আমার বৌমাকে আমি দেখে নিলাম, আমার পছন্দ হয়েছে। এবার
বাকি কথা তুই শুরু করবি নাকি আমি? কবির সাথে সাথে বলল, না না, তুমি কিছু বলবে না। কথাটা পৃথার কানে যেতেই পৃথা বলল, কি হয়েছে? কবির এড়িয়ে যাওয়ার জন্য বলল, আপনি কাল কি যেন বলেছিলেন পোশাক তৈরির ব্যাপারে? পৃথা বলল, হ্যাঁ, আমি বলছিলাম গ্রামের দিকে কিছু মেয়েরা পোশাকের ওপর নতুন সুন্দর কারুকাজ করে। আমরা চাইলে ওই মেয়েদের নিয়ে কাজ করতে পারি, এতেও তাদেরও লাভ হবে, আর আমাদের মডেলরা ওই সব পোশাক পরলে একটা স্বদেশি ব্যাপার থাকবে। সব কিছু এই দেশেই তো তৈরি হবে যেহেতু। আমি কয়েকটা ডিজাইন বানিয়েছি, আপনারা একটু দেখে নিন। কবির বলল, ডিজাইন নিয়ে কোনো কথা হবে না, এটা তো চোখ বন্ধ করে আপনার উপর ছেড়ে দেওয়া যায়, কিন্তু যারা এই কাজ করবেন তাদের সাথে একটু কথা বলতে হবে। পৃথা বলল, আমি গিয়ে যদি কথা বলি তাহলে হবে? আসলে জায়গাটা গ্রামের দিকে, শহর থেকে অনেক দূরে। মালিনী দেবী সাথে সাথে বললেন, তাহলে কবিরও সাথে থাক, তোমাকে একা একা যেতে হবে না, তোমরা বরং কালই চলে যাও। কাল রবিবারও ছুটির দিন। রণবীরও মায়ের সাথে সাথে বলল, হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। পৃথাও রাজি হলো। কিছুক্ষণ পর কবির পৃথার কাছে গিয়ে বলল, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। বলছি, জায়গাটা কি একদম গ্রামের মধ্যে? হ্যাঁ। কেন, কোনো অসুবিধা আছে আপনার? একটা অনুরোধ ছিল আমার, রাখবেন? অনুরোধ? কি? পার্থিবকে আমাদের সাথে নিয়ে যাব, কাল তো রবিবার, ওর ছুটি। আচ্ছা বেশ, হেসে হেসে বলল পৃথা। কবির মনে মনে খুব খুশি হলো। পার্থিবকে প্রমিস করেছিল তাকে গ্রাম ঘুরতে নিয়ে যাবে, সেটা সত্যি হতে চলেছে কাল। সকালে ফ্রেশ হয়ে কবির বেরিয়ে পড়ল। গন্তব্য পৃথার বাড়ি। ওখান থেকে পৃথা আর পার্থিবকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। সকালবেলায় মালিনী দেবী একবার ডেকে পাঠালেন কবিরকে। কবির তার কাছে যেতেই তিনি বললেন, তুই তো আগে বলিসনি পৃথার একটা ছেলে আছে। তাতে কি হয়েছে মা? ওর হাজব্যান্ড মারা গেছেন 7 বছর আগে, একা হাতে ছেলেকে বড় করছে। সে ঠিক আছে, কিন্তু কিন্তু কি? তুমি যখন বাবাকে বিয়ে করেছিলে তার আগে নিশ্চয় বাবাকে জেনেছিলে, ভালোবেসেছিলে। তখন কি তুমি জানতে না বাবার বিয়ে হয়েছিল আগে, তার সন্তান আছে? আমাকে তো কোনোদিন মায়ের অভাব বুঝতে দাওনি, আমিও কি পারবো না তোমার মতো হতে? আমার এইটুকু জানার ছিল তোর কাছে। আমি ভীষণ খুশি। যা, এবার বেরিয়ে পড়, নয়তো দেরি হয়ে যাবে। ওখান থেকে সন্ধে হয়ে গেলে থাকার কোনো একটা ব্যবস্থা করবি। রাত্রে বাড়ি ফিরতে হবে না, অন্ধকারে গাড়ি না চালানোই ভালো। মায়ের কথাটা শুনে কবির যেন আবার অতীতের কাছে ধাক্কা খেল। রাতের অন্ধকার, অ্যাক্সিডেন্ট, সব কিছু আবার মনে পড়ে গেল। পরক্ষণেই মনকে স্থির করে ভাবল, এইসব ভাবলে চলবে না। পৃথা আর পার্থিব সাথে থাকবে, ওদের দায়িত্ব তারই। মাকে একবার জড়িয়ে ধরে আসছি বলে বেরিয়ে গেল। মালিনী দেবী অনেকক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকলেন। শোন দাদা, একটা মুহূর্তও মিস করবি না। যখনই সময় পাবি পৃথার কাছে নিজের ফিলিংস শেয়ার করবি। হয়েছে হয়েছে, আর বেশি জ্ঞান দিতে হবে না। জ্ঞান দিচ্ছি না, তোর কথা ভেবেই বলছি। আজ 7-8 মাস হয়ে গেল গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। তাতে কি, গাড়িতে তো দুজনেই আছি। গাড়ি চলুক বা না চলুক, এই যে প্রতিদিন পৃথাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, এটাই অনেক আমার কাছে।
তুই দেখিস দাদা, পৃথা একদিন তোর হবেই। আর একটা কথা ছিল। বল। বেশি অতীত নিয়ে কথা একে অপরের সাথে বলিস না, বরং বর্তমান আর ভবিষ্যতের কথা বলিস। কবির জানে ভাই কি জন্য এই কথাগুলো বলল। ভাইকে বাই বলে বেরিয়ে গেল। সোজা গাড়ি নিয়ে এসে হাজির হলো পৃথার বাড়ির কাছে। ফোন করতেই পৃথা আর পার্থিব নেমে এলো। দুজনে গল্প করতে করতে এগিয়ে আসছে কবিরের কাছে। কবির মুগ্ধ হয়ে দেখছে দুজনকে। এই দুজন এখন তার প্রাণ ভ্রমর। গাড়িতে বসলো দুজনে। পৃথা সামনের সিটে বসলো, পার্থিব পিছনের সিটে বসে পড়ল। আঙ্কেল, তুমি কথা রেখেছ। পৃথা আবার অবাক হয়ে বলল, কি কথা? কবির অন্যদিকে তাকিয়ে বলল, বলেছিলাম না আমাদের দুই বন্ধুর মাঝে আপনি ঢুকবেন না। কথাটা বলেই পৃথার দিকে তাকিয়ে হাসল কবির। পৃথা একটু রাগ করে বলল, ঠিক আছে তাহলে, আপনারা যান, আমি নেমে যাচ্ছি। কবির সাথে সাথে বলল, এই না না, তেমন কিছুই না। পার্থিবের গ্রাম ঘোরার খুব ইচ্ছে ছিল, তাই আমি কথা দিয়েছিলাম একদিন তাকে গ্রামে ঘোরাবো। সেটাই হতে চলেছে। পৃথা আর রাগের অভিনয় না করতে পেরে হেসে ফেলল। তারপর বলল, আপনি আমাকে এত ভয় পান কেন? কবির মুগ্ধ হয়ে চেয়ে আছে পৃথার দিকে। হাসলে আরও সুন্দর লাগে। পার্থিব বলল, এবার চলো আঙ্কেল। পার্থিবের কথায় কবির গাড়ি স্টার্ট করলো। পিচ ঢালা রাস্তার দুই পাশে সবুজ জঙ্গল। গাড়ি এগিয়ে চলছে তার মধ্যে। কি সুন্দর এই সবুজ গাছগাছালি। চারিদিকে অদ্ভুত এক নীরবতা। এখানেই আছে বিশুদ্ধ বাতাস, মানুষ প্রাণ ভরে শ্বাস নিতে পারে। আর আছে প্রাকৃতিক সৌন্দর্য। জানালার ধারে বসে পার্থিব এইসব উপভোগ করছে। 4 ঘন্টা পর এসে পৌঁছল গ্রামে। তখন দুপুর 1টা। আসার আগে একটা জায়গায় নেমে দুপুরের খাওয়া সেরে নিয়েছিল তিনজনে। কাজের ব্যাপারে আগেই কথা হয়েছিল মেয়েদের সাথে। যেতে না যেতেই তারা ভীষণ আপ্যায়ন করল। বিকেলের মধ্যেই সব কথা হয়ে যাওয়ার পর কবির একটু ঘুরতে নিয়ে গেল পার্থিবকে। সেই সময় পৃথাও মেয়েদের সাথে পোশাকের ডিজাইন নিয়ে আলোচনা সেরে ফেলল। সন্ধে হতেই তারা বাড়ি ফেরার জন্য তৈরি হলো। যদিও মালিনী দেবী বলেছিলেন রাতে ফেরার দরকার নেই, কিন্তু কবিরের মনে হলো বাইরে রাত কাটাতে পৃথার সমস্যা হতে পারে। গাড়ির স্পিড কম করে বাড়ি ফিরতে লাগলো। মোটামুটি শহরে ঢোকার আগেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। লোকালয়ের কাছেই গাড়ি দাঁড় করালো। এত বৃষ্টি যে গাড়ি চালানো যাচ্ছিল না। পার্থিব গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েছে। পৃথার দিকে তাকালো কবির। পৃথার মুখে কোনো ভয় বা অস্বস্তির ছাপ নেই। বৃষ্টি দেখে বরং সে খুশি। চারিদিকে নীরবতা, শুধু বৃষ্টির আওয়াজ। আর ল্যাম্পপোস্টের আলোতে যেন চারিদিক আরও মায়াবী। পৃথা জানালার দিকে তাকিয়ে বলল, ভিজবেন বৃষ্টিতে? কবির তাকালো পৃথার দিকে, যেন 16 বছরের অবাধ্য কিশোরী ফিরে এসেছে পৃথার শরীরে। এই সময়ে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা তো লাগারই জন্য, চলুন ভিজি। আরে সত্যি বলছেন নাকি? ঠান্ডা যে লেগে যাবে তো। ঠিক আছে, আপনি বসুন, আমি একাই যাচ্ছি। কথাটা বলেই গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল পৃথা। গাড়ির ভেতর থেকে কবির দেখছে পৃথাকে। কোথায় এখন সেই মেয়েটা যে দুনিয়ার সাথে লড়াই করে একা হাতে ছেলেকে বড় করছে? কোথায় সে মেয়েটা যে এতদিন নিজের মনের দরজা জোর করে বন্ধ রেখেছে, যাতে বসন্ত আবার প্রবেশ করতে না পারে? হাতগুলো মেলে বৃষ্টি জল মেখে নিচ্ছে সারা শরীরে। এই বৃষ্টি যেন আশীর্বাদ স্বরূপ নেমে এসেছে। কবির পিছন ফিরে দেখল পার্থিব নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এসিটা একটু কমিয়ে দিয়ে হালকা একটা চাদর ঢাকা দিল। তারপর গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো।
বৃষ্টিতে ভেজার জন্য। পৃথা চোখ বন্ধ করে আছে। কবির গিয়ে বলল, পার্থিবকে ডেকে তার অবাধ্য মাকে দেখাবো? পৃথা হাসল, কবিরও হাসছে, আর ভিজছে দুজনে। এত সুন্দর মুহূর্ত কবিরের জীবনে আগে কোনোদিন আসেনি। কবির আনমনে বলল, জানেন, মৃত্যুর পর 7 মিনিট আমাদের ব্রেন সচল থাকে। ওই সময় শুনেছি মানুষ তার জীবনের মুহূর্তগুলো স্বপ্নের মতো করে দেখতে পায়। আমার মৃত্যুর পর ওই 7 মিনিটে আজকের এই মুহূর্তটা নিশ্চয়ই থাকবে, কারণ এত সুন্দর মুহূর্ত আমার জীবনে আগে কখনো আসেনি। পৃথা তাকিয়ে আছে কবিরের দিকে, কবিরও তাকিয়ে আছে পৃথার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে লাগলো। পৃথা এবার চোখ সরিয়ে নিয়ে বলল, চলুন এবার বাড়ি ফিরি। গাড়িতে গিয়ে বসলো দুজনে। আর কেউ কোনো কথা বলল না। পৃথার বাড়ির কাছে এসে গাড়ি থামল। পৃথা বলল, আর কোনোদিন মৃত্যুর কথা আমার সামনে বলবেন না। অনেক কিছু হারিয়েছি আমি, আর কিছু হারাতে চাই না। পৃথা গাড়ি থেকে নেমে পিছনের সিটে গিয়ে পার্থিবকে ডেকে তুলল। পার্থিব ঘুমন্ত গলায় বলল, গুড নাইট আঙ্কেল। কবির পার্থিবকে ধরে বাড়ির গেট অবধি গিয়ে বাই বলে আবার গাড়িতে চাপল। গাড়ি ব্যাক করে একটু যাওয়ার পর খেয়াল হলো পৃথার কথাগুলো, অনেক কিছু হারিয়েছি আমি, আর কিছু হারাতে চাই না। গাড়িটা দাঁড় করিয়ে একবার পিছনে ফিরে দেখল পৃথা দরজার কাছে দাঁড়িয়ে আছে তখনও। হঠাৎ করেই কবিরের মনে পড়ল নিজের মায়ের কথা। বাবা অফিস গেলে মা দরজার কাছে এইভাবে দাঁড়িয়ে থাকতো, যতক্ষণ না অবধি বাবার গাড়িটা আর দেখা যাচ্ছে। কবির জিজ্ঞাসা করেছিল একবার মাকে, তুমি ওইভাবে দাঁড়িয়ে থাকো কেন? মা বলেছিল, কাছের কেউ বাইরে গেলে সাথে সাথে দরজা বন্ধ করতে নেই। অনেকটা ভালো লাগার মুহূর্ত নিয়ে কবির ফিরছে। হঠাৎ করে খেয়াল করল তার 2 চোখ দিয়ে নোনতা জলের ধারা বইছে। তার জীবনে এর আগে এত ভালো কিছু ঘটনা কোনোদিন ঘটেনি। আজ বলতে আর কোনো বাধা নেই, সে সত্যিই পৃথাকে ভালোবাসে। কবির গাড়ি স্পিডে চালিয়ে যাচ্ছে। হঠাৎ উল্টো দিকে আসা একটা গাড়ি সজোরে ধাক্কা দিতেই কবিরের গাড়ি গড়িয়ে একটা গভীর খাদে গিয়ে পড়ল। পৃথা চারিদিকে কবিরকে খুঁজছে, কোথাও পাচ্ছে না। চিৎকার করে যাচ্ছে পৃথা, কিন্তু কবির সাড়া দিচ্ছে না। মা, ও মা, কি হয়েছে তোমার? এমন কেন করছো? স্বপ্ন দেখছো নাকি? পার্থিবের ডাকে ঘুম ভেঙে গেল পৃথার। ঘড়ির কাঁটায় তখন সকাল 8:30। পার্থিব জল নিয়ে এসে পৃথাকে দিল। পৃথার ভয়ে গলা শুকিয়ে গেছে। ছোটবেলায় মা বলতো, সকালের স্বপ্ন সত্যি হয়। পৃথা চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করল কবিরের জন্য। রণবীর অফিসে এসেই পৃথাকে জিজ্ঞাসা করল গতকালের বিষয়ে। পৃথা জানালো সব কাজ ঠিক মতো হয়েছে। তারপর রণবীর আর কিছু জিজ্ঞাসা করল। পৃথা উত্তর দিতে দিতে বারবার গেটের দিকে তাকাতে লাগলো। সকালের ওই স্বপ্ন দেখার পর মন চাইছে একটিবার কবিরকে দেখার জন্য। রণবীর পৃথার হাবভাব দেখে স্পষ্ট বুঝতে পারল পৃথা কবিরের জন্য অপেক্ষা করছে। তাই আর কথা না বাড়িয়ে বলল, আজ দাদার আসতে একটু লেট হবে, ততক্ষণে আমরা বাকি কাজগুলো সেরে নিই। পৃথা হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। কিছুক্ষণ পর কবির অফিসে আসলো। কাজের ফাঁকে একবার পৃথার কাছে গিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? পৃথা শুধু ঘাড় নেড়ে জানিয়ে দিল সে ঠিক আছে। সকালে ওই স্বপ্নটার জন্য তার মন যেন কেমন হয়ে আছে। কবির একটু চোখের আড়াল হলেই পৃথা নানা রকম কাজের বাহানায় কবিরের কাছে আসছে। রণবীর সবটাই খেয়াল করল।
সন্ধ্যের দিকে একটু ফ্রি হতেই রণবীর কবিরের কেবিনে গেল। দাদা, তোর সাথে কিছু কথা আছে। আমার আগেই জানানো উচিত ছিল, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। কিন্তু এখন না বললে আবার অনেক দেরি হয়ে যাবে। কি ব্যাপার, সিরিয়াস কিছু? পৃথার ব্যাপারে। ফাইলটা দেখতে দেখতে বন্ধ করে দিল কবির। তারপর সিরিয়াস হয়ে বলল, বল। রণবীর বলল, দেখ, তুই বেশি ভাবিস না। আমার কথাগুলো শুধু শোন। যা হবার আগেই হয়ে গেছে। অতীতকে নিয়ে ভাবার মতো কিছু নেই। ভাগ্যে যা ছিল সেটুকু হবেই। কিন্তু কিছু জিনিস তোর জানা দরকার, তাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। কবির একটু গম্ভীর হয়ে বলল, যা বলার সাপ সাপ বল। রণবীর একবার ঢোক গিলে বলল, 7 বছর আগে যে গাড়িটা আমাদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা পৃথার গাড়ি ছিল। ওই অ্যাক্সিডেন্টের পৃথার হাজব্যান্ড মারা যায়। কবির চেয়ারটায় বসে পড়ল। চোখের সামনে অতীতের সেই স্মৃতি ভেসে উঠল। অ্যাক্সিডেন্ট হতেই কিছুক্ষণের জন্য কবির আর রণদীপ হকচকিয়ে গিয়েছিল। পরক্ষণেই যে গাড়িটির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ির দরজা খুলতেই একটি মেয়েকে সেন্সলেস অবস্থায় পাওয়া গেল। ড্রাইভার সিটে যিনি ছিলেন তিনি ওখানেই মারা যান। তাহলে উনিই ছিলেন পৃথার হাজব্যান্ড সোহম। আর সেই রাতে অন্ধকারে যে মেয়েটির হসপিটালে নিয়ে গেছিল কবির, ও পৃথা ছিল। অন্ধকারে ভয়ে সেদিন মুখটা দেখা হয়নি কবিরের, কিন্তু কবির 2 হাতে আগলে রেখেছিল সেদিন তাকে। এক অজানা ভয় গ্রাস করল কবিরকে। আর কোনো কিছু না ভেবেই অফিস থেকে বেরিয়ে গেল। রণবীর বহুবার ডাকল, কিন্তু কবির শুনল না। রণবীর রাত করে বাড়ি ফিরল। মালিনী দেবী বললেন, কি হয়েছে কবিরের? ঘরে ফেরার পর থেকে দরজা বন্ধ রেখেছে, ডাকলেও সাড়া দিচ্ছে না। রণবীর ছুটে গেল কবিরের রুমে। মাকে যেতে নিষেধ করল। বারবার কবিরকে ডাকার পর কবির দরজা খুলে রণবীরকে জড়িয়ে ধরল আর বারবার বলতে লাগলো, পৃথা যেন এই সত্যিটা কোনো দিন জানতে না পারে, তাহলে ও হারিয়ে যাবে। কোনো দিন ক্ষমা করবে না সে। রণবীর কবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেউ জানবে না। পৃথাকে তোর জীবন থেকে আমি হারিয়ে যেতে দেব না, কথা দিলাম। গল্পটি আর একটুখানি বাকি, এটা আমি আপনাদের কাল শোনাবো।